প্রাণের শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধনের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তো নিশ্চয়ই তোমরা যারা এই ক্লাসটি দেখবে অবশ্যই সমযোজী বন্ধন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। আমরা একটা অণু নিয়ে আলোচনা করব, তবে এই অণুটির যদি তোমরা খাতা কলম নিয়ে নোট করো তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে সমযোজী বন্ধন সম্পর্কেও একটা ধারণা পেয়ে যাবে। তো আমরা আলোচনায় যাচ্ছি। দেখো এখানে হচ্ছে যে কার্বন কার্বন হচ্ছে অধাতু, আর হাইড্রোজেনও হলো অধাতু। তাহলে অধাতু সাধারণত হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। কারণ হচ্ছে অধাতু কারো পক্ষে ইলেকট্রন ত্যাগ করাও সম্ভব হয় না, গ্রহণ করাও সম্ভব হয় না, দুইটা অধাতু যদি পাশাপাশি আসে। তো সেক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ার করবে, শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তো চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা আলোচনা করি। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে 1s এ দুটি ইলেকট্রন গেল, 2s এ দুটি গেল। তাহলে এরপরে যাই হচ্ছে 2p তে হচ্ছে দুটি ইলেকট্রন যায়। আমরা জানি 2p এর হচ্ছে আমরা তিনটা পার্টে যদি ভাগ করি, 2px 2py 2pz। যেহেতু দুটি ইলেকট্রন রয়েছে, দুটো হলে একটা x এ যায়, একটা হচ্ছে y এ। আর যদি তিনটি থাকে তাহলে x এ একটা, y এ একটা, z এ একটা। যদি 4টি p তে হতো তাহলে x এ দুটো যেত। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে কার্বনের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন রয়েছে হচ্ছে দুটি। তাহলে সে সর্বোচ্চ দুটি মৌলের সাথে যুক্ত হতে পারবে, বন্ধনে অংশগ্রহণ করতে পারবে। এই জন্য দেখো কার্বনের যোজনে 2 হয়, কিন্তু প্রত্যেকটা মৌলই চায় যে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন লাভ করতে। আমি আবার বলছি, প্রত্যেকটা মৌলই চায় সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন লাভ করতে। তাহলে সে আরো বেশি মৌলের সাথে কি করতে পারবে, বন্ধনে অংশগ্রহণ করতে পারবে। কারণ যেহেতু এই 2pz খালি রয়েছে শেষ শক্তি স্তরে, তাই s থেকে একটা ইলেকট্রন উত্তপ্ত অবস্থায় বা শক্তি শোষণ করে, আমি আবার বলছি উত্তপ্ত অবস্থায় বা শক্তি শোষণ করে এই s থেকে একটি ইলেকট্রন 2p তে চলে যায়। এটাকে বলা হয় উদ্দীপিত অবস্থা। উদ্দীপিত অবস্থায় দেখো উদ্দীপিত অবস্থায়, তাহলে উদ্দীপিত অবস্থায় যদি আমরা লিখি, আমরা স্টার দিয়ে বোঝাচ্ছি এটা একটা শক্তি শোষণ করেছে এবং উদ্দীপিত অবস্থায় সে s থেকে একটা ইলেকট্রন p তে চলে যাবে। 1s2 2s1 2px1 2py1 2pz1। খেয়াল করে দেখো এখন হচ্ছে তার অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 1টি 2টি 3টি 4টি অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এবার আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি। 1s1, খেয়াল করে দেখো তাহলে তার অযুগ্ম ইলেকট্রন রয়েছে 1টি। তাহলে এইভাবে যদি আমরা এই হাইড্রোজেনকে যদি এখানে নেই তাহলে এটা জোড় হবে, আরেকটা হাইড্রোজেনকে যদি নেই জোড় হবে আরেকটা হাইড্রোজেন। তার মানে হচ্ছে একটি কার্বন সর্বোচ্চ 4টি হাইড্রোজেনের সাথে বন্ধনে অংশগ্রহণ করতে পারবে। এবার আমরা একটু বন্ধন গঠনটা কিভাবে হয় সেটা আমরা দেখাবো। এটার সহজ পদ্ধতি তো লুইস গঠন অনুযায়ী যদি আমরা দেখাই, খেয়াল করো লুইস গঠন অনুসারে, লুইস গঠন অনুসারে খেয়াল করো আমাদের 4টা হাইড্রোজেন আমরা হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে আমরা ক্রস দিয়ে প্রকাশ করছি। ডট ক্রস দিয়ে প্রকাশ করলে বুঝতে পারবে সহজে 4টা হাইড্রোজেন আমার প্রয়োজন। আর এখানে হচ্ছে কার্বনে দেখো এখানে আমরা সবসময় উল্লেখ করবো হচ্ছে এই লুইস গঠন অনুযায়ী শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে। তাহলে শেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে, তাহলে 4টি ইলেকট্রন আমরা দিই। আমরা এই প্লাস দিয়ে বোঝাচ্ছি যে এই কার্বনের সাথে এই হাইড্রোজেন এসে যুক্ত হবে। তো খেয়াল করো কার্বন, তাহলে এই যে কার্বনের একটা ইলেকট্রন মোট 4টা ইলেকট্রন ছিল, এখানে হাইড্রোজেন এসে একটা ইলেকট্রন শেয়ার করলো, এই হাইড্রোজেন এসে একটা ইলেকট্রন শেয়ার করলো, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, এই হাইড্রোজেন একটি ইলেকট্রন শেয়ার করলো। তার মানে হচ্ছে একটি কার্বন মোট 4টি হাইড্রোজেনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ার করেছে। খেয়াল করে দেখো এই কার্বন তার মানে হচ্ছে তার 4টা ছিল, একটা করে শেয়ার করার কারণে সে নিয়নের কাঠামো অর্জন করেছে। তার শেষ কক্ষপথে 4টি এবং 8টি ইলেকট্রন হয়েছে। আর হাইড্রোজেন খেয়াল করো একটা করে শেয়ার করার কারণে সে হিলিয়ামের কাঠামো অর্জন করলো। এভাবে সে CH4, খেয়াল করে দেখো একটা ডট একটা ক্রস, একটা বন্ধন তৈরি হলো, একটা ডট একটা ক্রস। তাহলে আমি যদি বুঝাতে পারি এই ডট ক্রসের মাধ্যমে একটা বন্ধন, অর্থাৎ CH4 অনুগঠিত হয়ে গেল।
খেয়াল করে দেখো, তুমি অবশ্যই এখানে উল্লেখ করে দিবে যে ইলেকট্রন প্রকাশ করার জন্য ইলেকট্রন, হাইড্রোজেন হচ্ছে ক্রস আর কার্বন হচ্ছে ডট। খেয়াল করে দেখো, একটি করে ইলেকট্রন গঠনের মাধ্যমে 4টি হাইড্রোজেনের সাথে সে CH4 অণু গঠিত হয়েছে। যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়েছে, অর্থাৎ CH4 অণুটি হচ্ছে সমযোজী বন্ধন গঠিত অণু। আমি আবার বলছি, এটা হচ্ছে যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়েছে, তাই এটি হচ্ছে সমযোজী বন্ধন গঠিত অণু। খেয়াল করো, তাহলে আশা করি এইটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে অতি সহজেই যে কেন শেয়ার করবে, হাইড্রোজেনের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, আবার কার্বনের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। কারো পক্ষে যেহেতু সম্ভব নয়, তাহলে দুইজনে কি করেছে, এক ইলেকট্রন শেয়ার করে অণু গঠিত হয়েছে। সেম ভাবে তুমি ইচ্ছে করলে আরো কিছু অণুকে সাথে সাথে তুমি করে ফেলতে পারবে। আমি যেমন দেখাচ্ছি, যেমন দেখো, নাইট্রোজেন যদি হয় NH3 অণুর গঠন 1 মিনিটের মধ্যে তুমি পারবে। নাইট্রোজেন হচ্ছে 7 1s2 2s2। খেয়াল করে দেখো, নাইট্রোজেনের পিতে যাবে হচ্ছে 3টি, আমরা বলছিলাম 3টি গেলে, একটা এক্সে, একটা ওয়াই, একটা জেটে। 2px1 2py1 2pz1, তার মানে তার অযুগ্ম ইলেকট্রন রয়েছে হচ্ছে 3টি। এবার হাইড্রোজেন যদি দিই আমরা 1s1, খেয়াল করে দেখো, তাহলে নাইট্রোজেন 3টি অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে 3টি হাইড্রোজেনের সাথে সে যুক্ত হবে। খেয়াল করো, লুইস গঠন অনুযায়ী যদি দেই তার শেষ শক্তিশালী ইলেকট্রনগুলো, তাহলে এখানে 2টা ইলেকট্রন রয়েছে, সে জোড়, তাহলে এটা কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, সে হচ্ছে মুক্ত জোড়। আমি এটাকে আগে রেখে দিই, এই যে মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টি রয়েছে? 3টি। তাহলে 3টা হাইড্রোজেনের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে একটা বন্ধন, একটা বন্ধন, একটা বন্ধন, তাহলে এই যে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে তার মুক্ত জোড় ইলেকট্রন। আর কোনো সমযোজী বন্ধন গঠন করার পরে যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে সেই অণুটাকে বলা হয় লিগেন্ড। আমরা পরবর্তীতে একদিন আলোচনা করব। তো দেখো, যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে NH3 অণু গঠিত হয়েছে, এটিও হচ্ছে সমযোজী অণু। আমরা এরকম ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমে চেষ্টা করব বিভিন্ন অধ্যায়ের ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই আমার ক্লাসটি ফলো করবে, এবং অন্য বন্ধু যারা রয়েছে, যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করে বা উচ্চতর ক্লাসে অথবা এর অন্য ক্লাস 7 8 পড়ে, তাদেরকেও জানাবে। বিশ্বাস করি যে এই ক্লাসগুলো যদি ফলো করো, নিশ্চিতভাবে তোমরা ছোট ছোট সমাধানগুলো অনায়াসে করে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।